তাহলে স্নেহা যে অঙ্কটা দিয়েছে সেই অঙ্কটার মধ্যে আমরা ফার্স্ট যে অঙ্কটা করব সেটা হচ্ছে 65। দেখো 65 নম্বর অঙ্কটার মধ্যে যে যে আলোচনাটা ছিল, আমি প্রশ্নটা পড়ছি, তুমি একটু খেয়াল করো। Starberg is an unlevered firm. The summary of its financial position is as asset হচ্ছে টোটাল 30 লাখ, তার মধ্যে ইবিআইটি ছিল 5 লাখ, কস্ট অফ ইকুইটি কেই দেওয়া ছিল 10%, স্টক প্রাইসটা ছিল 15 টাকা, যাতে আমরা নাম্বার অফ শেয়ার এখান থেকে বের করতে পারি। শেয়ার আউটস্ট্যান্ডিং ছিল টোটাল 2 লক্ষ, ওনারা বলে দিয়েছে সেটা 2 লক্ষকে 15 দিয়ে গুণ করলে কিন্তু 30 লাখ টাকাই হয়। এন্ড দ্য কর্পোরেট ট্যাক্স রেট ছিল 40%। ইনফরমেশন গুলো সব একটা নাম দিয়ে দিয়েছে, তো কিন্তু তুমি ইচ্ছা করলে এটাকে সুন্দর করে ডাটাগুলোকে সিরিয়ালে লিখে নিতে পারো। কারেন্টলি স্টারবার্গ ইজ কনসিডারিং সেলিং বন্ডস, বর্তমানে তারা এখন বন্ড বিক্রি করতে চাচ্ছে। আমি গতদিন কিন্তু অঙ্কটা একবার পড়ে বুঝাই দিয়েছিলাম। সেটা হচ্ছে যখন তার কাছে 30 লক্ষ টাকার অ্যাসেট ছিল, তার মধ্যে সম্পূর্ণটা ইকুইটি ক্যাপিটাল ছিল। দেখো যে 2 লক্ষ শেয়ার 15 টাকা করে, কোনো ডেট ক্যাপিটাল ছিল না, তার মানে তখন সে আনলিভার্ড ছিল। কিন্তু এবার স্টারবার্গ ইজ কনসিডারিং সেলিং বন্ডস, তারা বন্ড কিনতে চাচ্ছে and simultaneously repurchasing some of its stock। তার মানে বন্ড ইস্যু করে তারা যে টাকা পাবে সেটা দিয়ে তারা শেয়ার পরিশোধ করে দিতে যাচ্ছে, বা শেয়ার কিনে নিতে চাচ্ছে, বা ফেরত দিয়ে দিতে যাচ্ছে, শেয়ারের সংখ্যা তারা কমাতে চাচ্ছে। তার মানে মোট কথা হচ্ছে তারা বন্ড ব্যবহার করবে, আর বন্ড ব্যবহার করলে তখন তারা হয়ে যাবে লিভার্ড। তাহলে মনে রেখো, আনলিভার্ড ফার্ম প্রথমে ছিল, এখন সে লিভার্ড হচ্ছে। ইফ স্টারবার্গ ইউজেস 9 লক্ষ টাকা অফ ডেট, যদি টোটাল ডেপ্টের পরিমাণ সে 9 লক্ষ টাকা ব্যবহার করে, তাহলে এই যে নতুন ডেট ক্যাপিটাল এসে পড়লো 9 লাখ, যেটা আমরা বি বলি। তাহলে কস্ট অফ ইকুইটি কেই দেওয়া আছে, কেই উইল ইনক্রিজ টু 11%। আগে যেখানে কেইটা 10% ছিল, যখনই আমরা ঋণ ব্যবহার করব তখন কেইটা বেড়ে 11% হয়ে যাবে। টু রিফ্লেক্ট দিস ইনক্রিজ ইজ রিস্ক, যেহেতু আমাদের ঝুঁকির পরিমাণটা বাড়ছে, সেই জন্য আমাদের ইকুইটি ক্যাপিটালের রেটটাও 11% বেড়ে যাবে। বন্ডস ক্যান বি সোল্ড এট এ কস্ট অফ কেডি হচ্ছে 7%, আর এই বন্ডের উপরে সুদ হবে 7% হারে। তো এই 7% দিয়ে আমরা ইন্টারেস্টটা বের করবো, 9 লাখের 7%। As Stadberg is a non-growth firm, so all of the earnings paid out as dividend, the earning, তার মানে সমস্ত আর্নিং যা হয় পুরোটাই তারা ডিভিডেন্ড হিসেবে দিয়ে দেয়। As the exceptionally constant over time, যাই হোক, এখন ওনারা প্রথম প্রশ্ন করেছে what effect would this use of the leverage have on the value of the firm। এই যে প্রশ্নটা ওনারা করেছে তার মানে হলো যে আমরা যে লিভারেজটা ব্যবহার করছি এতে করে ফার্মের ভ্যালুর উপর কি প্রভাবটা পড়বে। এই কথাটার মানে হচ্ছে যখন আমার লিভার ছিল না, আনলিভার্ড ছিলাম, তখন আমার ভ্যালুটা কত, আর যখন আমি লিভার্ড হয়েছি তখন আমার ভ্যালুটা কত। এখন তুমি আমাকে বলো শুভা, স্নেহা কি অঙ্কটা দিয়েছে? আমি ওকে দিতে বলেছিলাম। জি স্যার, জি স্যার। এটাই মনে হয় ফার্স্ট অঙ্কটা না? জি স্যার। হ্যাঁ, তুমি দেখো কিন্তু লিভার এবং আনলিভার ছিল আগে, আর লিভারটা হচ্ছে পরে। এই দুটোর জন্য ভ্যালু অফ দ্য ফার্মটা বের করছে, কারণ এই ভ্যালুটা বের করলে আমরা বলতে পারবো কি প্রভাবটা পড়েছে। কারণ ওনারা কিন্তু প্রশ্ন করেছে হোয়াট ইফেক্ট would this use of leverage have on the value of the firm। তার মানে এই যে লিভারেজটা সে ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে, এটা ফার্মের ভ্যালুর উপর কি প্রভাবটা ফেলেছে। দেখো প্রথমে ইবিআইটি লেখা হয়েছে দুজনের মধ্যে, দেখো তো ইবিআইটি তে 5 লাখ টাকা পুস্তক দেওয়া ছিল না? তুমি কি 5 লাখ টাকা ইবিআইটি পেয়েছো খুঁজে? একদম তৃতীয় লাইনের শুরুতেই আছে ইবিআইটি 5 লাখ, দুই জায়গাতেই লিখলাম। দেখো ইন্টারেস্টটা প্রথমটাতে লিখবো না কারণ সে আনলিভার্ড ছিল, খেয়াল করেছো? আর দ্বিতীয়টাতে আমি কিন্তু 7% লিখেছি, 9 লাখের উপর 63,000। তাহলে আমরা পেয়ে গেলাম ইবিটি, এটার উপর আমরা ধরবো ট্যাক্স 40% দেওয়া ছিল প্রশ্নে, বাদ দিলে আমরা পেয়ে যাবো ইএটি বা অথবা এনআই যাই বলো। এটাকে আমরা কেই দিয়ে ভাগ করছি। দেখো কেই আমাদের যখন আনলিভার্ড ছিল তখন কেই ছিল 0.1, আর যখন লিভার্ড হয়েছে তখন কেইটা হয়ে গেছে 0.11। বুঝতে পেরেছো সুভা কথাটা? আমরা তো কিছুক্ষণ আগে অঙ্কটা পড়লাম, তাই না? যখন আনলিভার্ড ছিল তখন আমাদের কেইটা ছিল 0.1, আর যখন এটা লিভার্ড হয়ে গেছে তখন কেইটা হয়ে গেছে 0.11। এটা কিন্তু আমরা কোশ্চেনের মধ্যে বলছিলাম। তাতে করে তুমি এস এর মানটা কিন্তু পেয়ে গেলা, এস এর মানটা। এবার তুমি এটা নিচে লিখো হচ্ছে বি। দেখো বি কিন্তু প্রথমটাতে নাই, পরেরটাতে কিন্তু বি ছিল 9 লাখ, খেয়াল করেছো? তাহলে এইবার দেখো টোটাল ভ্যালুটা বের হয়ে গেছে। এই ভ্যালুটা আসছে হচ্ছে 30 লাখ, আর এটার ভ্যালু হয়েছে 32,83,636। স্নেহার খালি এই নিচে একটা কথা লেখা উচিত ছিল, ও কমেন্টসটা লেখেনি নাকি লেখছে নাকি? কমেন্টসটা দেখো তো পরের পেজে।
কি পরের পেজে কমেন্টসটা লিখেছে? স্যার ও তো রিকোয়ারমেন্ট টু 2 লিখছে, তার মানে ও কমেন্টসটা লেখেনি। ও 1 নম্বরের জন্য একটা সুন্দর কমেন্টস লিখতে হবে। তাহলে চলো আমরা কমেন্টসটা লিখে নেই, তুমি কমেন্টসটা লিখে নাও, অঙ্কটা তো এখানে আছেই, তুমি কমেন্টসটা লিখে নাও। আর এই ভিডিওটা তো পরে দেখবে স্নেহা, স্নেহা দেখে তখন ও শুনে শুনে লিখে নেবে, তুমি কমেন্টসটা লিখে নাও। জি স্যার according the বলেন স্যার। according হ্যাঁ লেখো according to the above calculation, according to above calculation, ক্যালকুলেশন it is found that it is found that increase of debt increase of debt increase the value of the firm. Increase the value of the firm, এখানে অবলিক দিয়ে তুমি লেখো, আমি যে increase of debt লিখলাম, এটাকে increase of debt না লিখে এখানে কিন্তু লেখা যেত by using of leverage, by using leverage increase of value of the firm, by using leverage by using leverage increase the value of the firm, increase the value of the firm. of the firm. জি স্যার এটা তুমি লিখতে পারো কি, ঠিক আছে? জি স্যার তাহলে ইনক্রিজ অফ ডেপ্থ বাদ দিয়ে দিব। হ্যাঁ, আচ্ছা এবার আসো 2 নম্বর কোশ্চেনটা। দেখো 2 নম্বর রিকোয়ারমেন্টে কি তোমরা বলেছে what would be the price of Strasbourg stock। দেখো ওনারা কিন্তু আমাদেরকে Strasbourg স্টকের প্রাইসটা বের করতে বলছে, প্রাইসটা কত হবে, শেয়ারের প্রাইসটা কত হবে। তুমি দেখো আমরা কিন্তু নাম্বার অফ শেয়ার কিন্তু আমরা জানি যে 2 লাখ, তাই না? জি স্যার আর ভ্যালু অফ দা ফার্মটা আমাদের কত ছিল? এটা 30 লক্ষ টাকা ছিল না, ও কিন্তু 3 লক্ষ টাকা লিখে ফেলছে। এটাও 3 লক্ষ লিখে ফেলছে, এটা 30 লক্ষ হবে, বুঝছো সুবা? জি স্যার এখানে কিন্তু ভ্যালু অফ দা ফার্মটা কিন্তু 3 লাখ না, ভ্যালু অফ দা ফার্মটা কিন্তু 30 লাখ। 30 লাখকে নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ করতে হবে, আমাদের নাম্বার অফ শেয়ারটা কিন্তু 2 লাখ, তাহলে 30 লক্ষকে কিন্তু ভাগ করতে হবে তোমাকে 2 লাখ দিয়ে। স্যার 15 আসে। হ্যাঁ অ্যানসার হবে 15। তোমরা কি প্রশ্ন করছো? হোয়াট উড বি দ্য প্রাইস অফ দ্য স্টেটমেন্ট স্টক। তবে এস এর মানটা কত ছিল? এস এর মানটা তো মনে হয় 30 লাখই ছিল, ও যে বের করেছিল ভ্যালু, সেখানে এস এর মানটা কত ছিল? স্যার ও তো 3 লাখ লিখছে। এস এর মানটা কই? এস কই? এই যে এস, এস এর মান তো 30 লাখ। তাহলে 30 লাখটাই হবে, এই যে 30 লাখ, এই 30 লাখটাকেই নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ করতে হবে। 30 লক্ষকে নাম্বার অফ শেয়ার ছিল আমাদের কতগুলো? নাম্বার অফ শেয়ার ছিল হচ্ছে তোমার 2 লাখ, 2 লাখ তো 30 লাখকে 2 লাখ দিয়ে ভাগ করলে আমাদের কিন্তু ওনাদের যে প্রশ্নটা হোয়াট উড বি দ্য প্রাইস অফ স্টক স্টকস, তাহলে সেই স্টকের প্রাইসটা দাঁড়াবে, আচ্ছা ও এটা কিন্তু হলো না, এটা অ্যানসারটা আমি বলছি, আমি অ্যানসারটা করতে পারিনি, এটা আমি তোমাদেরকে বলছি, এটা 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 ঠিক হয়নি, এটা আমি বলছি। ওনারা না আসলে প্রশ্নটা করেছে এইভাবে, এই যে ওনারা যে লিভারেজটাকে চেঞ্জ করেছে না, আমি বলছি স্নেহাকেও বলছি তোমাকেও বলছি, ওনারা যে প্রশ্নটা করেছে যে হোয়াট উড বি দ্য প্রাইস অফ দ্য স্টকবার্গ স্টক, এমনিতে নরমালি তো স্টকবার্গ স্টকের প্রাইসটা 15 টাকায় ছিল, কিন্তু যদি আমরা 9 লক্ষ টাকার ডেপ্ট ব্যবহার করে যদি আমি শেয়ারকে কমিয়ে দেই, 9 লক্ষ টাকার ডেপ্টকে ব্যবহার করে যদি আমি শেয়ারকে কমিয়ে দেই,
তাহলে আমাদের প্রতিটি শেয়ারের প্রাইসটা কত হবে সেটা বের করতে বলছে, বুঝছো? তাহলে দেখো তো আমি এখন লিখে দিচ্ছি, তোমার একটা জিনিস খেয়াল করো। আমি যখন লিভারেজটা ব্যবহার করি তখন আমার ভ্যালুটা কত আসছিল? তখন আমার ভ্যালুটা কি 23,83,000 কতজন আসছিল না বন্ধু? দেখো দেখালো, দেখো তো লিভারেজ ব্যবহার করার কারণে আমাদের ভ্যালুটা কত আসছিল? 23,83,636। হ্যাঁ, এই অ্যামাউন্টটা মনে রাখো, 23,83,636। তাহলে বলো আমাদের এখন ভ্যালুটা হচ্ছে 23,86,636। 636। 23,86,636। আচ্ছা, এটা হচ্ছে এখন আমাদের টোটাল ভ্যালু। কিন্তু বলো তো আমাদের নাম্বার অফ শেয়ার, আমাদের নাম্বার অফ শেয়ার এখানে কিন্তু আমাদের কিন্তু 9 লক্ষ টাকা শেয়ার কিন্তু কমে গেছে। তাহলে 30 লক্ষ থেকে 9 লক্ষ বাদ দিলে 30 লক্ষ শেয়ার ছিল মোট, 30 লক্ষ টাকার ক্যাপিটাল ছিল, সেখান থেকে বাদ যাচ্ছে কত? 9 লক্ষ। 9 লক্ষ বাদ দিলে আমাদের এখন শেয়ারের পরিমাণ এখন আমাদের শেয়ারের পরিমাণটা 21 লক্ষ না? 21 লক্ষ না? জি স্যার। এই এখন 21 লক্ষকে তুমি 15 দিয়ে ভাগ করো, 21 লক্ষকে তুমি এখন 15 দিয়ে ভাগ করো। স্যার 21 লক্ষকে 15 দিয়ে ভাগ করব। ভাগ করবা, কারণ একটা শেয়ার দাম 15 টাকা তো শুরুতে বলা আছে, একদম প্রথম লাইনে দেখো ওই যে। 1,40,000। তাহলে আমাদের নাম্বার অফ শেয়ার হচ্ছে এখন 1,40,000। তুমি এখন এটাকে 1,40,000 দিয়ে ভাগ করবা। তাহলে এখন শেয়ারের প্রতিটা শেয়ারের প্রাইসটা কত হবে সেটা ওনারা জানতে চেয়েছে। এবার এইটাকে তুমি ভাগ করো, যেখানে আগে 15 টাকা ছিল এখন প্রাইসটা কত হবে, নাও ভাগ দাও। 1,86,636 স্যার 17.05। 17.05 না 0.25? স্যার 0,474। ও 0, তাহলে 0.5 লিখবে। তাহলে এইটাই হবে হচ্ছে আমাদের শেয়ারের প্রাইস। আগে যে প্রাইসটা ছিল 15 টাকা, আমি যদি ডেট ব্যবহার করি এবং ইকুইটি ক্যাপিটাল যদি কমাই দেই, তাহলে একটা শেয়ারের প্রাইসটা তখন দাঁড়াবে 17 টাকা 5 পয়সা। তুমি কি বুঝছো আমার কথা? সুভা কি আমার কথাটা বুঝতে পেরেছো? স্যার বুঝছি, কিন্তু জিনিসটা দেখাবো কিভাবে স্যার? হ্যাঁ হ্যাঁ, আমরা খুব সহজে দেখাচ্ছি। তুমি দেখো ব্যাপারটা এইভাবে লিখবো, ওনারা কিন্তু আমাদেরকে যেমন সাধারণ প্রশ্ন করেছে, আমাদের অ্যান্সারটা অনেক সাধারণ হবে। অর্থাৎ আমরা লিখবো মার্কেট প্রাইস পার শেয়ার উড বি, মার্কেট প্রাইস পার শেয়ার উড বি, এইভাবে লেখো, মার্কেট প্রাইস পার শেয়ার উড বি টোটাল ভ্যালু অফ দ্য ফার্ম ডিভাইডেড বাই নাম্বার অফ ইকুইটি শেয়ার। মার্কেট ভ্যালু পার শেয়ার উড বি বা মার্কেট প্রাইস পার শেয়ার উড বি সমান সমান মার্কেট প্রাইস পার শেয়ার উড বি মার্কেট প্রাইস পার শেয়ার উড বি মার্কেট প্রাইস পার শেয়ার উড বি অনেক লেখা শেষ নেওয়া পর্যন্ত যদি আমি যাই তাহলে আমার লেখাপড়া অনেক ভালো লাগবে। তাই আমিও বলেছি ওরা পরীক্ষা শেষ করে তারপরে 25-26। হ্যাঁ, আমার দুবেলা সিস্টেম খুব ভালো। ভাত তো রান্না করি, তাই দুধটা গরম করি আর 2টা কলা, আরে বাহ, দুবেলা খুব সুন্দর খাওয়া যায়। রাতে সময় পাই বেশি, রাত্রে যে কোনো একটা তরকারি গরম করে ভাত অর্ধেক হয়ে যায়। না না, তরকারি গরম করতে হবে না, খুব আরাম, খুব রেস্ট দাও। আর সময়টা সবাই বাই করে না না, থাকলো একটা গ্যাস খাই না, একটা গ্যাস খাই না, কিছুক্ষণ বসে সময়টা খেয়ে তারপরে ঠান্ডা হয়ে তারপর যাও। না, আমি রান্না করে ফেলবো তখন। কিন্তু বৃহস্পতিবার তো আমার অনেক গ্যাপ, সকালে প্রায় 3:30 ক্লাস নেই। আমি বৃহস্পতিবার মুরগি কিনে না, মশলাপাতি কিনে না, আমি বৃহস্পতিবার রান্না করি। মাছ কিনে মাছ রান্না করতে পারবো। আমি 2-3 রকমের রান্না করে ফেলবো বৃহস্পতিবার আমার সারাদিন ছুটি। ওই বৃহস্পতিবার ওই রান্না আমি পরে বৃহস্পতিবার পর্যন্ত চালাই। আমি বৃহস্পতিবার একটা পর একটা রান্না সকাল থেকে বিকাল 5টা বুঝছো। ম্যাডাম তো বক্স মক্স আছে, সব ভরে পেলাম, ভরে আবার তুলে ফ্রিজটা এখন ভালো, এই জন্য তো তার উপরে ফ্রিজটা ঠিক করালাম। অসুবিধা নাই, তুমি ইয়ে করো, আল্লাহর উপর ভরসা। তখন ফ্রি থাকো যে না একটু শুক্রবার বা বৃহস্পতিবার ফ্রি আছে।
বা আম্মু যদি শরীর ভালো থাকে তাহলে এসে থাকবে আমার সঙ্গে। ওই যে ব্লিন্ডার আই গিয়েছে মশলাপাতি, হ্যাঁ যা আছে। আমি যা দেখতেছি যে মুরগির মাংস যা পাঠাইছে আর মাছ যা আছে তাতে আমার আরো 3 দিন তো এমনি যায়, কিন্তু 3 দিন এমনি যাক বা না যাক, এই যে বৃহস্পতিবার আসবে বৃহস্পতিবার মঙ্গল বুধ বৃহস্পতিবার আমি মাছ এবং মুরগি কিনবো, কিনার ফ্রেশ টেস্ট করে নিয়ে আদা রসুন বাটা সেগুলো এই যে ব্লিন্ডার মেশিন, আর ওই যে ব্লিন্ডার মেশিন আছে, ঠিক আছে ওকে মুরগি কিনাটা ঠিক আছে মাছ, ঠিক আছে বড় মাছ, ছোট মাছ ভালো না, বড় মাছ মুরগি মাছ আলু, ঠিক আছে ঠিক আছে। গরম মশলা না, গরম তো তাকে তো দিতে হবে, তাকে দিতে এনে পাওয়া যায়। তেল ম্যাডাম না না 16 তারিখে রেনু টিকা, 16 তারিখে পরে বলছে আপনাদের, আমি 16 তারিখে পরে কবে আসবে ট্রেন আসবে, টিকিটের জন্য চেষ্টা করছে টিকিটের জন্য, কিন্তু সোয়াদের পরীক্ষা তো শুরু হয়ে গেছে, ওদের পরীক্ষা দেখে জানছে না 24 তারিখের আগে না, ওদের পরীক্ষা শেষ করে দিয়ে খাতা জমা দিয়ে তারপরে। হ্যাঁ ওকে, আমি তার বেশি দিয়ে তাহলে বাগদাদ থেকে সরো হয়ে যাবে, তাহলে আমি আর পুরো কাটা, আমি একটু তাড়াতাড়ি কোনো রান্না বান্না জিনিস সকলে করতেছি না হ্যাঁ ঠিক আছে, ক্লাস শেষ করি হ্যাঁ সুবা, জি স্যার। কোন পর্যন্ত আলোচনা হয়েছে জানো? স্যার আপনি বলছেন মানে মার্কেট প্রাইস পার শেয়ার উড বি লিখে এবার সমান সমান দিয়ে জি স্যার। উপরে লিখবা হচ্ছে তুমি টোটাল ভ্যালু অফ দ্য ফার্ম, টোটাল ভ্যালু অফ দ্য ফার্ম, টোটাল ভ্যালু অফ দ্য ফার্ম ডিভাইডেড বাই মানে টোটাল ভ্যালু অফ দ্য ফার্ম না, টোটাল ভ্যালু অফ দ্য ইকুইটি ক্যাপিটাল, সরি টোটাল ভ্যালু অফ দ্য ইকুইটি ক্যাপিটাল ডিভাইডেড বাই নাম্বার অফ ইকুইটি ক্যাপিটাল, ওরা তো শেয়ারের প্রাইস জানতে চাইছে। হ্যাঁ টোটাল ভ্যালু অফ ইকুইটি ক্যাপিটাল এস যেটাকে আমরা বলি, টোটাল ভ্যালু অফ ইকুইটি ক্যাপিটাল এস ডিভাইডেড বাই নাম্বার অফ ইকুইটি শেয়ার, number of ইকুইটি শেয়ার, এন্ড টোটাল ভ্যালু অফ দ্য ফার্মের মধ্যে, টোটাল ভ্যালু অফ দ্য ইকুইটি ক্যাপিটালের মধ্যে তুমি বসাবো হচ্ছে ওই অ্যামাউন্টটা, ওই যে 23,83,636, ঠিক আছে। জি স্যার। আর নাম্বার অফ ইকুইটি শেয়ারটাকে তুমি একটু ক্যালকুলেশন করে দেখাবা, নাম্বার অফ ইকুইটি শেয়ারটাকে তুমি একটু ক্যালকুলেশন করে দেখাবা, সেটা কিরকম, মোট তো 30 লক্ষ ছিল, তুমি এইভাবে ব্র্যাকেট এভাবে দেখাবা, ব্র্যাকেটের মধ্যে নাম্বার অফ ইকুইটি শেয়ারটা লেখানোর সময় এই 30 লক্ষ থেকে এভাবে মাইনাস করবা 9 লক্ষ, কারণ আমাদের ইকুইটি ক্যাপিটাল কিন্তু 9 লক্ষ কমে যাবে, ওনারা বলে দিয়েছে ডেপ্ট 9 লক্ষ টাকা বাড়িয়ে আমরা কিন্তু ইকুইটির 9 লক্ষ টাকা কমাই দিব, আর এবার এইটাকে তুমি ভাগ চিহ্ন দিয়ে দিবা 15, তাহলে তুমি নাম্বার অফ ইকুইটি শেয়ারটা পেয়ে যাবা। তাহলে কিভাবে নাম্বার অফ ইকুইটি শেয়ারটা বের করলাম সুবা, তুমি কি বুঝছো? জি স্যার। এটা তো ওই নিচে নাম্বার অফ ইকুইটি শেয়ারের নিচে এইভাবে ক্যালকুলেশন করে দিবা, উপরে থাকবে হচ্ছে তোমার 23,83,000
23,83,636 আর নিচে থাকবে তোমার নাম্বার অফ ইকুইটি শেয়ারের জায়গায় তুমি এই ক্যালকুলেশনটা দেখাই দিবে, তাহলে তুমি বুঝতে পারবে যে কিভাবে তোমার নাম্বার অফ ইকুইটি শেয়ারটা পেয়েছো। তাহলে পরের লাইনে আবার তোমার চলে আসবে হচ্ছে এই 23,83,636 ভাগ হচ্ছে 1,40,000। তাহলে কিন্তু তোমার অ্যামাউন্টটা চলে আসবে। 17.05 হ্যাঁ, তাহলে ওই 17.05 এটা চলে আসবে তোমার অ্যান্সার। তুমি কি 2 নম্বর জবাবটা বুঝেছো? স্নেহার কিন্তু এই 2 নম্বর স্যার। জবাবটা সাজানো হয় নাই। হ্যাঁ, তো 2 নম্বরে ওই জিনিসটা এইভাবে সাজাবে। আচ্ছা, এরপরে 3 নম্বরে প্রশ্ন করেছে, is there any impact of recapitalization on the firm's earnings per share? Recapitalization মানে হচ্ছে আগে ডেট ছিল না, এখন আমরা ডেট ব্যবহার করলাম, এটাকে রিক্যাপিটালাইজেশন বলে। এই রিক্যাপিটালাইজেশনের কারণে আমাদের আর্নিং পার শেয়ারের উপর কোনো প্রভাব পড়বে কিনা। তো তার মানে এখন আমরা লিভার্ড এবং আনলিভার্ড দুজনেরই, এখন আমরা লিভার্ড এবং আনলিভার্ড দুজনের মধ্যে আমরা এখন আমরা এই যে দুজনেরই আর্নিং পার শেয়ারটাই যে বের করছি। দেখো ইবিআইটি লিখে দিলাম 5 লাখ 5 লাখ, ইন্টারেস্টটা বাদ দিলাম, এর 63,000 এর নাই, ইবিটি চলে আসলো, এটাকে ট্যাক্স বাদ দিলাম 40%, তাহলে ইএটি চলে আসলো। ও কিন্তু আর্নিং পার শেয়ার বের করতে বলছে। আর এবার আমরা কি করবো, এটাকে ভাগ করবো নাম্বার অফ ইকুইটি শেয়ার দিয়ে, যেটা প্রিফারেন্স ডিভিডেন্ড নাই। তাহলে এবার এই 3 লাখ আর 2,62,200 এটাকেই আমরা এখন নাম্বার অফ ইকুইটি শেয়ার দিয়ে ভাগ করব। এই দেখো নাম্বার অফ ইকুইটি শেয়ার দিয়ে ভাগ করছি আমরা, 2 লাখ আর 1,40,000। মানে লিভার্ড হলে, আনলিভার্ড থাকলে 2 লাখ, আর লিভার্ড হলে যে 1,40,000 সেটা তো একটু আগে বের করেছি, তাই না? তাই না? তাহলে আমাদের ইপিএস এর উপর কি প্রভাব পড়ছে? আমাদের ইপিএসটা কিন্তু বেড়ে গেছে, দেখছো? ইমপ্যাক্ট করছে না, বেড়ে গেছে না? জি স্যার। চলো এটার জন্য একটা সুন্দর কমেন্টস লিখতে হবে। এই কাজটা করার পর আমরা একটা কমেন্ট লিখে নিয়েছি, এটার জন্য একটা সুন্দর কমেন্টস লিখতে হবে। কমেন্টসটা অবশ্য ওরা সুন্দর করে লিখছেও বইয়ের মধ্যে, তুমি দেখো সুবা বইটা একটু পড়ো, ওই জন্য লিখছে there is a positive impact on the recapitalization, EPS increased to টাকা 1.87 from 1.50। খুব সুন্দর লিখছে কমেন্টসটা, ওইটা লিখে দিতে পারো, দেখছো? there is a positive impact, there is a এটা positive, বাড়ছে এইজন্য। হ্যাঁ হ্যাঁ বাড়ছে, তাহলে পজিটিভ ইমপ্যাক্ট মানে আর্নিং পার শেয়ারটা বাড়ছে, তো প্রতিষ্ঠানের জন্য ভালো। সেজন্য লিখছে there is a positive impact on the recapitalization, there is a positive impact on the recapitalization, earning per share increased to 1.87 from 1.50। তারপরে 1.87 থেকে 1.50 তে পরিবর্তন হবে। জি স্যার। হয়েছে? জি স্যার। আচ্ছা, তাহলে এই অঙ্কটা শেষ, 65 নম্বর অঙ্কটা শেষ। দেখো তো স্নেহা আমাদের এরপরে কোন অঙ্কটা করেছে? 65 এটা শেষ। পর করছে হচ্ছে 67। 67। তুমি 67 নম্বর কোশ্চেনটা একটু দেখো, এটা কিন্তু সেই ট্রেডিশনাল মেথড, খেয়াল আছে তোমার? এখানে কিন্তু জি টোটাল স্যার। ডেট ক্যাপিটাল এবং ইকুইটি ক্যাপিটাল দেওয়া ছিল, আমাদের কিন্তু ওয়েটটা বের করতে হবে। ওয়েটটা বের করার সময় 5 লাখ আর 1 লাখ 6 লাখ, তুমি 6 লাখ দিয়ে 5 লাখকে ভাগ করলে একটা ওয়েট বেরোবে, 6 লাখ দিয়ে 1 লাখকে 6 লাখ দিয়ে ভাগ করলে আরেকটা ওয়েট বেরোবে। স্যার এটা আমি পারবো, এটা বোঝানো লাগবে। হ্যাঁ, এই দেখো এটা এই অঙ্কটা সহজেও করেছে এবং খুব সুন্দরভাবে করেছে। ইকুইটি ও ওয়েট বের করেছে, তারপরে কস্ট দেওয়া আছে, আর এই যে ওয়েট এবং কস্ট একসঙ্গে গুণ করেছে, ওয়েট এবং ডেপ্ট একসঙ্গে গুণ করেছে, আর এই দুটোকে যোগ করে দিয়েছে। দেখো এই ওনারা কি অপটিমাম বের করতে বলেছিল? জি হ্যাঁ স্যার। বলেছিল। তাহলে যেটা সবচেয়ে ছোট একদম প্রথমটা, তার মানে 1 নম্বর ক্যাপিটাল স্ট্রাকচারটা ইজ দা অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার। হ্যাঁ হয়েছে, এই অঙ্কটা পুরোপুরি হয়েছে। 67 নম্বর অঙ্কটাও বেশ পুরোপুরি করেছে, ঠিক আছে। 67টা গেল। দেখো তো এরপরেও কোনটা করেছে? 67 পর হচ্ছে 71। স্যার 71। আচ্ছা, ও বলেছে যে 70 69 আর 70 এই দুইটা ওর
একটু সমস্যা হয়েছে বললো। ও 70 নম্বরের কথা বলছে যে 70 নম্বরটা নাকি ও পারবে, কিন্তু তারপরে নাকি ওর নাকি কি ঝামেলা হয়েছে। তো তারপরে আমি বলেছিলাম যে ওরা ওখানে যে সূত্রটা লিখেছে তুমি কিন্তু এটা ওখান থেকে দেখাতে পারো। তো তারপরেও চলো দেখি আমি বুঝাই দিব, অসুবিধা নেই। 70 নম্বর পরে বুঝাই দেবো, আগে আমি 71টা দেখে নিই। তুমি একটু দেখো তো সবাই 71 নম্বর অঙ্কের কোশ্চেনটা তুমি একটু বুঝো কিনা। এখানে কোশ্চেনটা বলছিল ওনারা 71 নম্বরে যে ইউ আর সাপ্লাইড দ্য ফলোইং ইনফরমেশন অফ আকিব লিমিটেড, কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল আছে 15%, আর এটা হচ্ছে কেই, কস্ট অফ ডেট ক্যাপিটাল আছে 10%, এটা হচ্ছে কেডি, আর ফিক্সড ফিনান্সিয়াল কস্ট ইন্টারেস্ট দেওয়া আছে 20,000। স্যার এটা তো করতে পারবো। খুব ইজি একটা কোশ্চেন, দেখছো যে মার্কেট ভ্যালু শেয়ার দেওয়া আছে, এস বের করতে বলছে, এটা খুব জি স্যার। সহজ একটা সাধারণ অঙ্ক। দেখো এই অঙ্কটার মধ্যে ইবিআইটি লেখছে, এখান থেকে ইন্টারেস্টটা বাদ দিয়েছে আই, ইন্টারেস্টটা হচ্ছে বাদ দিয়েছে 20,000 টাকা, যেটা ওনারা কোশ্চেনের মধ্যে বলেই দিয়েছিল সরাসরি। তাহলে আমরা এনআইটা পেয়ে গেলাম 2 লক্ষ টাকা, আর এখান থেকে 2 লক্ষ টাকা থেকে আবার এনআই কে কে দিয়ে ভাগ করলাম 0.15 দিয়ে, তাহলে আমরা পেয়ে গেলাম এস। আর ডেট ক্যাপিটালটা বের করেছে আই কে কেডি দিয়ে ভাগ করে 2 লাখ, তাহলে আমরা পেয়ে গেলাম ভি এর মান, আমরা ভি এর মান পেয়ে গেলাম। আর ওনারা ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল বের করতে বলছে। আমরা যদি উপরের ওই ইবিআইটি কে এই ভি দিয়ে ভাগ করি, তাহলে আমরা আমাদের ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল কেওটাও পেয়ে যাব, এবং ও সেটাও বের করতে পেরেছে। জি স্যার। ওই যে ওই কেও বের করে ফেলেছে 14.35%, ওর এই অঙ্কটা হয়েছে। আচ্ছা 70 নম্বর অঙ্কটা আমি তোমাকে একটু বুঝাই দিই। দেখি 70 নম্বর অঙ্কটা ও বলছে যে আমি এটা করতে পারিনি, বা ওর যে কি সমস্যা হয়েছে দেখি। এখানে বলেছে, আমি আগে প্রশ্নটা করে নেই, 70 নম্বরটা পড়ছি, তোমার সামনে বই আছে না? জি স্যার আছে। দেখো, the XYZ corporation evaluated its capital structure. আচ্ছা মূলধন কাঠামো নিয়ে তার বিশ্লেষণ করছে। the company has EBIT 10 লাখ, আমাদের EBIT দিয়ে দিয়েছে 10 লাখ। the after tax rate of return বলে দিয়েছে 10%, after tax rate of return বলে দিয়েছে 10% of all equity, সকল ইকুইটির জন্য। তবে এটা কেই, তাই না? তাহলে আমাদের EBIT বলে দিয়েছে, আবার কেইও বলে দিয়েছে 10%। দেখো কারেন্ট দ্য কোম্পানি হ্যাজ 12 লক্ষ টাকা ডেট, আমাদের মার্কেট ভ্যালু অফ ডেট ক্যাপিটাল বি এর মান দেওয়া আছে 12 লাখ, সাবজেক্ট টু এ কর্পোরেট ট্যাক্স রেট আছে 30%, আমাদের ট্যাক্স রেট দেওয়া আছে 30%, আমাদের পার্সোনাল ইনকাম ট্যাক্স রেট দেওয়া আছে 15%। পার্সোনাল ইনকাম ট্যাক্স রেট এটাও কিন্তু পার্সোনাল ইনকাম ট্যাক্স রেট দেওয়া আছে। দ্য পার্সোনাল ট্যাক্স রেট অন ইকুইটি ডিস্ট্রিবিউশন ইজ 0, ইকুইটি ডিস্ট্রিবিউশনের উপর কোনো পার্সোনাল ট্যাক্স রেট হবে না। এটা কিন্তু না বললেও তোমরা এই নোটটা করে দেখো যে পার্সোনাল ইকুইটি ক্যাপিটালের উপর কখনোই পার্সোনাল ট্যাক্স রেট হয় না। পার্সোনাল ট্যাক্স রেট অন ইকুইটি ডিস্ট্রিবিউশন ইজ 0, ইকুইটি ডিস্ট্রিবিউশনের উপর পার্সোনাল ট্যাক্স রেট যে হয় না, এটা কিন্তু তুমি খেয়াল রাখবে, এটা কিন্তু ওরা না বললেও কিন্তু এটা হয় না। the combined financial distress হচ্ছে 5%, ওরা combined financial distressটা আমাদের 5% বলে দিয়েছে, financial distress 5%। আর টোটাল ডেটের উপর 5% হবে ফিনান্সিয়াল ডিস্ট্রেস, এটা ওনারা বলেছে। ফিনান্সিয়াল ডিস্ট্রেসটা কখনো কখনো ওনারা বের করতে বলে, ওই যে কস্ট অফ ফিনান্সিয়াল ডিস্ট্রেস ওনারা বের করতে বলেছেও, সেটা বের করার সময় এই রেটটা আমাদের কাজে লাগবে। আর টোটাল ডেটের উপর আমরা ডিস্ট্রেসটা গুণ করব। ওনারা যদি টোটাল কস্ট অফ ফিনান্সিয়াল ডিস্ট্রেস বের করতে বলে, তাহলে আমাদের প্রত্যেকটা ফিনান্সিয়াল ডিস্ট্রেসের জন্য পার্সেন্টেজ বলে দিচ্ছে 5%। আমি টোটাল যত টাকা ডেট ব্যবহার করব তার উপর ফিনান্সিয়াল ডিস্ট্রেস কস্ট হবে আমাদের 5%। অর্থাৎ ঋণ ব্যবহার করার ফিনান্সিয়াল কারণে, ডিস্ট্রেস মানে কি? ঋণ ব্যবহার করার জন্য আমাদের যে ব্যয়টা হয়, ঋণ ব্যবহার করার জন্য অতিরিক্ত যে ব্যয়টা হয় বা অতিরিক্ত ঝুঁকি নেওয়ার জন্য যে ব্যয়টা হয়, সেটাকে ফিনান্সিয়াল ডিস্ট্রেস বলি আমরা। আর সেই খরচটা হবে আমাদের টোটাল ডেটের উপরে 5%। যার যত ঋণ থাকবে সেই ঋণের উপর সাধারণত ফিনান্সিয়াল ডিস্ট্রেস খরচটা হয়ে থাকে। তো এটা সবসময় টোটাল ডেটের উপর ধরতে হয় এই কস্টটা। তো আমরা যার যত ডেট বেশি, তার ফিনান্সিয়াল ডিস্ট্রেস খরচটাও তত বেশি। তো এই খরচটা সাধারণত ফিনান্সিয়াল মানে ঋণ নিলেই হয়, ঋণ না নিলেই খরচটা হয় না। ওনারা সেই ফিনান্সিয়াল ডিস্ট্রেসটা তোমাকে বের করতে বলবে বলেই ওনারা এই পার্সেন্টেজটা দিয়েছে, ব্যাস আর কিছু না। এখন প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য ফার্ম, এটা বের করতে বলছে প্রথমে। আচ্ছা ভ্যালু অফ দ্য ফার্ম বের করার জন্য 2 নম্বরে হোয়াট ইজ দ্য অ্যাডেড ভ্যালু অফ দ্য ডেট, তার মানে অ্যাডেড ভ্যালু হচ্ছে গেইন ফ্রম অ্যাডেড ভ্যালু অফ ডেট আর ফিনান্সিয়াল তোমার অ্যাডেড ভ্যালু অফ ডেট আর গেইন ফ্রম লিভারেজ একই কথা। তো এই দুটো জিনিস ওনারা বের করতে বলেছে। এখন আমি তোমাদেরকে একটু দেখাতে পারি যে ও যে ভ্যালুটা বের করতে বললো, আর এই ভ্যালুটা ওর বের করা হলো কিনা। এখানে কি বলছে প্রশ্নের মধ্যে? স্যার ওই অঙ্কটা করেই নাই, মানে না এই অঙ্কটা করে নাই, কিন্তু এই অঙ্কটা করতে পারবে বলছে, কিন্তু আমি তোমাদেরকে তাও এই অঙ্কটা এখানে করাচ্ছি। দেখো ওনারা আমাদেরকে রিকমেন্ড একে বলছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য ফার্ম। আমরা প্রথমে ভ্যালু অফ দ্য ফার্মটাই ক্যালকুলেশন করতে চাই, কি ঠিক আছে? এখানে কি কি তথ্য দেওয়া আছে সেটার ভিত্তিতে চলো আমরা ভ্যালু অফ দ্য ফার্মটা বের করার চেষ্টা করি।
এটা হচ্ছে 70 নম্বর অঙ্ক। Calculation of value of the firm. দেখো ভ্যালু অফ দ্য ফার্ম আমরা বের করব। একটাই তো ফার্ম, তাহলে খামাখা 2 টাকার গলা লাগবে, একটা করলেই হয়ে যাবে। পার্টিকুলার্স টাকা, আচ্ছা এই যে আমরা ভ্যালু অফ দ্য ফার্ম যেটা বের করছি এটা কিন্তু রিকোয়ারমেন্ট 1 এর জবাব। আমাদের রিকোয়ারমেন্ট 1 এর জবাব 70 নম্বর অঙ্কের রিকোয়ারমেন্ট 1 এর জবাব হচ্ছে ক্যালকুলেশন অফ ভ্যালু অফ দ্য ফার্ম। আর এই ভ্যালু অফ দ্য ফার্মটা কিভাবে বের করছি দেখো, আমরা প্রথমে লিখবো ইবিআইটি। দেখো তো আমাদের প্রশ্নের মধ্যে ইবিআইটিটা কত দিয়ে দিয়েছে, প্রশ্নের মধ্যে ইবিআইটিটা আমাদেরকে 10 লাখ টাকা দিয়ে দিয়েছে না? 10 লাখ টাকা, জি স্যার। আর এবার এখান থেকে আমরা লেস করব হচ্ছে ইন্টারেস্ট। দেখো তো আমাদের ইন্টারেস্টের পরিমাণটা কত ছিল? ইন্টারেস্ট স্যার 12 লাখ টাকার উপর কত পার্সেন্ট হবে? স্যার ডেপ্ট আছে 12 লাখ, এটার উপর কি 5% হবে? কিন্তু এখানে তো কোনো ডেট উনি কি বলছে এখানে এক্সট্রাজের কমিশন ইভ্যালুয়েট রিস্ক ক্যাপিটাল স্ট্যাক দ্য কোম্পানি হ্যাজ ইবিআইটি এত, আফটার ট্যাক্স রেট অফ রিটার্ন হচ্ছে এত অফ ইকুইটি ক্যাপিটাল, কারেন্ট কোম্পানি হ্যাজ 12 লক্ষ টাকা ডেট সাবজেক্ট টু কর্পোরেট ট্যাক্স রেট হচ্ছে এত %, পার্সোনাল ইনকাম ট্যাক্স এত, পার্সোনাল ট্যাক্স অন দ্য ইকুইটি ডিস্ট্রিবিউশন ইজ 0। আচ্ছা কবে দাও, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য ফার্ম? আমাদেরকে প্রথমে ভ্যালু অফ দ্য ফার্ম বের করতে বলছি। তাহলে আমরা ক্যালকুলেশন ভ্যালু অফ দ্য লিভার্ড আনলিভার্ড ফার্ম হবে, বুঝছো? ক্যালকুলেশন ভ্যালু অফ দ্য আনলিভার্ড ফার্ম। যখনই আমাদেরকে ভ্যালু অফ দ্য ফার্ম বের করতে পারে আর অঙ্কের মধ্যে লিভার এবং আনলিভার্ড দুটোই থাকে, তাহলে সব সময় আমরা আগে আনলিভার্ড ফার্মের ভ্যালুটা বের করি। আনলিভার্ড ফার্মের ভ্যালুতে কোনো ইন্টারেস্ট থাকে না, তাহলে ক্ষেত্রে আমরা সরাসরি এখন বাদ দিব ট্যাক্স, কর্পোরেট ট্যাক্স। আমাদের কর্পোরেট ট্যাক্সটা ছিল কত পার্সেন্ট ছিল? ট্যাক্স রেটটা দেখো তো, কোশ্চেনটা পড়ো। আমাদের কর্পোরেট ট্যাক্স রেটটা দেওয়া ছিল হচ্ছে 30%। 30%। ওই যে 30%, জি স্যার। নাও 30% ধরো, তাহলে 1 লক্ষে 10 লক্ষে 30% হবে 3 লাখ। তাহলে এটাই হয়ে যাবে এনআই, তাই না? কত হবে? 7 লাখ। 7 লাখ। 7 লাখ। ও এখান থেকে আবার বাদ দিতে হবে পার্সোনাল ট্যাক্স রেট। স্যার আপনি না বললেন পার্সোনাল ট্যাক্স রেট বাদ যায় না? Personal tax rate on equity distribution. Equity distribution is 0. তাহলে এটা বাদ যাবে না, তাহলে পার্সোনাল ট্যাক্স রেট এখানে হবে না।
তাহলে কর্পোরেট ট্যাক্স গেলে তাহলে এখানে হচ্ছে তোমার আসছে কত, এটা হচ্ছে তোমার 3 লাখ, তাহলে 10 লাখ থেকে 3 লাখ বাদ দিলে 7 লাখ, 7 লাখ টাকা হচ্ছে আমাদের এনআই। হ্যাঁ, এখানে হবে নেট ইনকাম এনআই। আর এটাকে এখন আমরা ভাগ করবো কে দিয়ে। দেখো আমাদের প্রশ্নের মধ্যে কেই দেওয়া আছে। কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল, কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল 10%. কেই। দেখো আমাদের কেইটা দিয়ে দিয়েছে কত এখানে প্রশ্নের মধ্যে। 10% দেখাচ্ছে after tax rate of return 10% 10%, of all equity. 0.10। ঠিক আছে, Yes sir. তাহলে কত টাকা সেটা কত ভাগ করলে? স্যার 70 লাখ। আনলিভার্ড ফার্মের যেহেতু কোনো ডেট ক্যাপিটাল থাকে না, তাই ইকুইটি ক্যাপিটাল ভ্যালুটাই তার টোটাল ভ্যালু। তাহলে আমরা লিখবো ভ্যালু অফ দ্য ফার্ম ভি সমান এনআই ডিভাইডেড বাই এস। স্যার এস না কেই? এটাকে আমরা এসও বলি, এটাকে ভিও বলতে পারি। এটাকে আমরা এখন বলবো ভি ইউ, এটাকে আমরা এখন ভি ইউ বলবো, ভ্যালু অফ আনলিভার্ড ফার্ম ভি ইউ। ঠিক আছে, 1 মিনিট কি যেন আসছে কথা। আসবে একটু পরেই।
এটাকে আমরা বলবো ভিইউ। তাহলে ভিইউ সমান সমান উপর হবে এনআই ডিভাইডেড বাই কে। তাতে কিন্তু আমাদেরটা ওই 70 লক্ষ টাকা চলে আসছে। জি স্যার। ওই যে 70 লক্ষ টাকা। দেখছো ওরা কিন্তু ওই পার্সোনাল ট্যাক্স রেটটাও ধরছে, বুঝছো? স্যার এই লাইনটা পার্সোনাল ট্যাক্স রেট ধরতে হবে। The personal tax rate on equity distribution is 0. Personal tax rate on equity distribution is 0 লেখছে। কোষের মধ্যে পার্সোনাল ট্যাক্স রেটটা দেওয়া ছিল 15%, কিন্তু ওনারা কিন্তু ক্যালকুলেশন করার সময় দেখা যাচ্ছে পার্সোনাল ট্যাক্স রেটটা ধরেছে। না, এই লাইনটা তাহলে ওনারা খামাখা বলছে। না না, এই লাইনটা ওনারা খামাখা বলছে। তাহলে দেখো এখানে আমরা প্রথমে তো কর্পোরেট ট্যাক্স রেট বাদ দিলাম, তাহলে হলো 7 লাখ, তাই না? এই যে 7 লাখ টাকা যেটা আমরা বের করেছি নেট ইনকাম বলার আগে, তাহলে এখানে আমরা পার্সোনাল ট্যাক্স রেটটাও বাদ দিয়ে দিব। পার্সোনাল ট্যাক্স রেট পার্সোনাল ট্যাক্স রেট 15%। ওনারা যদি কোশ্চেনের মধ্যে বলে দিয়েছে তাহলে ধরতে হবে আমাদেরকে পার্সোনাল ট্যাক্স রেট 15%। পার্সোনাল ট্যাক্স রেটটা 15%, আর এই 15% আমাদের ধরতে হবে 7 লাখের। তুমি 7 লাখের উপর 15% ধরো। 7 লাখের উপর 15% হলে কত? 1,05,000 টাকা হয়। 7 লাখের উপর 15%। 1,05,000 টাকা হয়। 1,05,000। তাহলে এবার আমাদের এনআইটা হবে, তাহলে আমাদের এনআইটা হবে হলো তোমার কত হয়? 5,95,000 নাকি? এবার 5,95,000 তুমি যদি 0.1 দিয়ে ভাগ করো তাহলে দেখো আমাদের ভ্যালু অফ দ্য ফার্ম হয়ে যায় 59,50,000। তাহলে আমাদের ভ্যালু অফ দ্য ফার্ম দাঁড়ালো 59,50,000 টাকা। এটা হচ্ছে আনলিভার্ড ফার্মের ভ্যালু। আর যখনই আমরা আনলিভার্ড ফার্মের ভ্যালুটা বের করি তখনই সাথে সাথে আমাদের লিভার্ড ফার্মের ভ্যালুটাও কিন্তু আলাদাভাবে বের হয়ে যায়। আমরা কিন্তু ওনারা কিন্তু আমাদের ভ্যালু অফ দ্য ফার্ম বের করতে বলছে, তো প্রথমে বের করছি ভ্যালু অফ আনলিভার্ড ফার্ম। আমরা আনলিভার্ড ফার্মের ভ্যালুটা প্রথমে বের করলাম। এবার আমরা বের করব ভ্যালু অফ লিভার ফার্ম। লিভার্ড ফার্ম। ভ্যালু অফ লিভার্ড ফার্ম এটাকে আমরা বলি ভিএল। ভ্যালু অফ লিভার্ড ফার্মটা আমরা বের করি ভিএল। আর তোমরা দেখো ভিএলটা হচ্ছে সমান সমান আমাদের সূত্রটা মনে আছে তোমাদের, ভিইউ প্লাস বিটি। এবার আমি তোমাকে বলছি শোনো, এই যে আমরা লিভার্ড ফার্মের ভ্যালু বের করছি না, জি স্যার। এইখানে পার্সোনাল ট্যাক্স রেটটা সবসময় 0। কথা বুঝতে পেরেছো? ওখানে না। তুমি আমার কথা বুঝতে পারছো সুবা? পার্সোনাল ট্যাক্স রেট অলওয়েজ পার্সোনাল 0 ট্যাক্স রেট অলওয়েজ 0 হবে ডেট ক্যাপিটাল যখন আমি ব্যবহার করব তখন, অর্থাৎ লিভার্ড ফার্মের ভ্যালুটা যখন আমি ব্যবহার করব তখন। এখানে এই ট্যাক্স রেটটার মধ্যে কোনোদিন পার্সোনাল ট্যাক্স রেটটা ধরা যাবে না। কথা কি বুঝতে পেরেছো? এই জিনিসটা ওনারা ঠিকমতো দেখতে পারেনি অবস্থার মধ্যে। তার মানে এটা সবসময়ের জন্য এই জায়গাটা হচ্ছে সবসময়
পার্সোনাল ট্যাক্স রেটটা 0, এখানে না। পার্সোনাল ট্যাক্স রেট হচ্ছে ব্যক্তিগত করের হার, ব্যক্তিগত করের হার ইকুইটি ক্যাপিটালের উপরে ধরতে হয়, ডেট ক্যাপিটালের উপরে না। ব্যক্তিগত করের হার সবসময় ইকুইটি ক্যাপিটালের উপরে ধরতে হয়, এই কথাটা লিখে রাখো। ব্যক্তিগত করের হার সবসময় ইকুইটি ক্যাপিটালের উপরে ধরতে হয়, ডেট ক্যাপিটালের উপরে না। এই কথাটা ওনারা উল্টা লিখছে এখানে। কিন্তু তুমি এই কথাটা নোট করে রাখো, যেটা আমি বলতে চেয়েছি শুরুতেই, যে পার্সোনাল ট্যাক্স রেটটা সবসময় ডেট ক্যাপিটালের উপর ধরতে হয়, ইকুইটি ক্যাপিটালের উপর না। দূর উল্টা বললাম। পার্সোনাল ডেট ক্যাপিটাল বা পার্সোনাল ট্যাক্স রেটটা সবসময় ইকুইটি ক্যাপিটালের উপর ধরতে হয়, ডেট ক্যাপিটালের উপর না। এই কথা লিখো। পার্সোনাল ট্যাক্স রেট সবসময় ইকুইটি ক্যাপিটালের উপর ধরতে হয়, ডেট ক্যাপিটালের উপরে নয়। ঠিক আছে? পার্সোনাল ট্যাক্স রেট সবসময় ইকুইটি ক্যাপিটালের উপর ধরতে হয়, ডেট ক্যাপিটালের উপর। তাই এখানে কিন্তু আর ওটা হবে না। তাই এখন যদি আমি এটা বের করতে যাই লেবার ফার্মার ভ্যালু, তাহলে ভিইউ প্লাস বিটি এখান থেকে আবার মাইনাস করে দিতে হবে কস্ট অফ ফিনান্সিয়াল ডিস্ট্রেস। এই যদি ফিনান্সিয়াল ডিস্ট্রেস থাকে অঙ্কে, যদি থাকে অঙ্কে, তাহলে এই কাজটা করতে হয়, মাইনাস কস্ট অফ ফিনান্সিয়াল ডিস্ট্রেস। এটা হচ্ছে যদি অঙ্কে থাকে, তাহলে এটা মাইনাস করে, না থাকলে আমাদের এতটুকুই অ্যান্সার। আমরা এর আগে যতগুলো অঙ্ক করেছি সম্পূর্ণ অঙ্কে কিন্তু আমরা এতটুকু সূত্র হিসেবে ব্যবহার করেছি। কিন্তু যদি কোনো অঙ্কে ফিনান্সিয়াল ডিস্ট্রেস থাকে তাহলে থিওরি ডাবল এস। যদি অঙ্কে ফিনান্সিয়াল ডিস্ট্রেস থাকে তাহলে আমরা বিএল বের করার সময় বিইউ প্লাস বিটি মাইনাস কস্ট অফ ফিনান্সিয়াল ডিস্ট্রেস, আমি এখন দেখাচ্ছি আমরা কিভাবে মানগুলো বসাবো। তুমি প্রয়োজনীয় নোটগুলো লিখে নিয়েছো, অঙ্কটা খুব ভালো। দেখো আমাদের বিইউটা বের হয়েছিল 59,50,000, আর এর সঙ্গে আমরা প্লাস করব বিটি, ডেট ক্যাপিটাল ছিল 12 লক্ষ টাকা, এর সঙ্গে আমাদের ট্যাক্স রেটটা ছিল 0.03, 30% তো ছিল, হ্যাঁ। আর মাইনাস দেখো ফিনান্সিয়াল ডিস্ট্রেসটা হচ্ছে এই যে আমাদের ফিনান্সিয়াল ডিস্ট্রেসটা, কস্ট অফ ফিনান্সিয়াল ডিস্ট্রেসটা হচ্ছে এই যে 12 লক্ষ টাকা, যে এর সঙ্গে ইনটু করব ফিনান্সিয়াল ডিস্ট্রেসের যে রেটটা দেওয়া ছিল, আমাদের ফিনান্সিয়াল ডিস্ট্রেসের রেটটা দেখো 5% দেওয়া আছে, প্রশ্ন বলে দেখো 5% দেওয়া আছে, আমি যে ইনটু করে দিলাম 0.05। জি স্যার। এবার দেখো 59,50,000 এর সঙ্গে প্লাস 12 লক্ষ সঙ্গে 0.3 গুণ করো, 3,60,000 নাকি? স্যার দেখতেছি। জি স্যার। আর 12 লক্ষের সঙ্গে তুমি 0.05 গুণ করো, 5 12 60, 60,000 টাকা নাকি? জি স্যার। তাহলে এবার দেখো আমাদের অ্যামাউন্টটা কত আসে, এই দুইটা যোগ দিবা আর ওইটা মাইনাস করবা, এই দুইটা যোগ দিবা আর ওইটা মাইনাস করবা। স্যার 63,10,000। কেন সেখান থেকে 60,000 মাইনাস করবা না? ওই যে 60,000 আবার মাইনাস আছে না? স্যার আসে 63,25,000। আচ্ছা 62,50,000। তাই বলো 62,50,000। এই যে দেখো আমাদের ভ্যালু অফ লিভারেজ বের করে ফেলাম। আমাদের 1 নম্বর রিকমেন্ডের জবাব কিন্তু শেষ। ওনারা কিন্তু 1 নম্বর রিকমেন্ডে আমাদের এই ভ্যালুটাই বের করতে বলছে। ওনারা 1 নম্বর রিকমেন্ডে এই ভ্যালুটা বের করতে বলছে, ওনারা কোশ্চেনের মধ্যে উল্টাপাল্টা করে ফেলছে, বুঝছো? তাহলে 1 নম্বর রিকমেন্ডের জবাবটা হবে এখান থেকে এতটুকু হচ্ছে একটা ভ্যালু, এটা হচ্ছে ভ্যালু অফ লিভার ফার্মের ভ্যালু, ভিএল এর মান আর ভিইউ এর মান, আর এটা নিচে বের করলাম আমরা ভিএল। এই আমাদের 1 নম্বর রিকমেন্ডের জবাবটা শেষ হলো। আচ্ছা এরপরে ওনারা বের করতে যে বলছে গেইন ফ্রম লিভারেজ 2 নম্বর রিকমেন্ডে, what is the added value of the debt of ABC company? এই অ্যাডেড ভ্যালুটা হচ্ছে গেইন ফ্রম লিভারেজ। এটার জন্য সুবা ওই দেখো ওনারা যে সূত্রটা লিখেছে প্রশ্নের মধ্যে, হুবহু ওই সূত্রটা ইউজ করবা। ওই যে গেইন ফ্রম লিভারেজ, দেখো ওই যে খেয়াল করো গেইন ফ্রম লিভারেজ কিন্তু ওনারা একটা প্রশ্ন করেছিল, দেখছো? ওই দেখো আমি বইয়ের মধ্যে দাঁড়াই দিলাম, 1 minus TC into 1 minus TS divided by 1 minus TD। TD মানে হচ্ছে ডেট ক্যাপিটালের কস্ট, TD মানে হচ্ছে ডেট ক্যাপিটাল কস্ট, সাইডে সব লেখা আছে। আর TC টা হচ্ছে কর্পোরেট ট্যাক্স, আর TS টা হচ্ছে পার্সোনাল ট্যাক্স। তাহলে 1 মাইনাস উপরে 1 minus TC into 1 minus TS divided by 1 minus TD। এই TD টা হচ্ছে ডেট ক্যাপিটাল, কস্ট অফ ডেট ক্যাপিটাল, আর পুরাটার ভিতরে ব্র্যাকেট দিয়ে বাইরে হচ্ছে ইনটু ডেট। এটাই হচ্ছে গেইন ফ্রম লিভারেজ যদি পার্সোনাল ট্যাক্স রেট থাকে। আর তা না হলে কিন্তু গেইন ফ্রম লিভারেজের একটা সূত্র কিন্তু আগে আমি লিখছিলাম,
গেইন ফ্রম লিভারেজের সূত্রটা আমি লিখে দিয়েছিলাম পিটি। এই পিটি মানে হচ্ছে গেইন ফ্রম লিভারেজ। কিন্তু ট্যাক্স রেটটা যখন পার্সোনাল ট্যাক্স এবং কর্পোরেট ট্যাক্স রেট দুটোই যখন থাকে তখন আমাদের ওই সূত্রটা ব্যবহার করতে হয়, 1 মাইনাস ওই যেটা বইয়ের মধ্যে লেখা আছে 1 মাইনাস উপরে 1 মাইনাস টিসি ইনটু 1 মাইনাস টিএস ডিভাইডেড বাই 1 মাইনাস টিডি, আর পুরোটার বাইরে ইনটু হচ্ছে ডেপ্ট। এই সূত্রটা খালি তোমাকে খেয়াল রাখতে হবে। এই অ্যাডেড স্যার ভ্যালু বা পরবর্তীতে ওরা যে মানে সূত্রটা ভাঙায়া যে লিখলো, এটা কিভাবে ভাঙায়া লিখলো? নিচে। জি স্যার, পরের লাইনে। আচ্ছা, তুমি দেখো আমাদের ডেট ক্যাপিটালের কস্ট কিন্তু দেওয়া ছিল না, সেই জন্য ওনারা কিন্তু এটা মানে আমাদের কিন্তু পার্সোনাল ট্যাক্স রেট কিন্তু এখানে জিরো হয়, কথা কি বুঝতে পেরেছো? অর্থাৎ কোনো পার্সোনাল ট্যাক্স রেট কিন্তু নাই। ওই যে ডান দিকে চেঞ্জ পার্সোনাল ট্যাক্স রেট অন ইকুইটি ডিস্ট্রিবিউশন ইজ, যেখানে ইকুইটি না ডেট ক্যাপিটাল হবে জিরো, তাই এখানে 1 মাইনাস টিসি ইনটু ডেট। তাহলে তুমি এক কাজ করো, ওই উপরের সূত্রটা লিখো না, উপরের সূত্রটা লিখো না, এই সূত্রটা লিখো না, তুমি শুধু নিচের সূত্রটা লেখো 1 মাইনাস টিসি ইনটু ডেট, আর কিছু না। স্যার এরপরে তো 1 ইনটু 1। আচ্ছা দরকার নেই, তুমি দেখো আমাদের রিকোয়ারমেন্ট 2 না, এটা আমি লিখে দিচ্ছি রিকোয়ারমেন্ট 2। আমাদের রিকোয়ারমেন্ট 2 তে বের করতে বলছে ক্যালকুলেশন অফ গেইন ফ্রম লিভারেজ। এই বইপত্রের মধ্যে ওরা যা করে গেইন ফ্রম লিভারেজ। এই যে দেখো আমি লিখে দিচ্ছি গেইন ফ্রম লিভারেজ সমান সমান গেইন ফ্রম লিভারেজ সমান সমান বিটি। এটাই গেইন ফ্রম লিভারেজ বা এটাই হচ্ছে তোমার অ্যাডেড ভ্যালু ফ্রম লিভারেজ। বি এর সঙ্গে ট্যাক্স বাদ দিলে আমাদের যে অ্যামাউন্টটা পাওয়া যায় গুণ করলে, তো দেখো এটা হচ্ছে পিটি। আমাদের পি ছিল ডেট ক্যাপিটাল 12 লাখ, আর এর সঙ্গে আমাদের ট্যাক্স রেটটা ছিল 0.30, আর কিছু লাগবে না, 1 কিছু করতে হবে না। আর পার্সোনাল ট্যাক্স রেট এখানে আসে না, তাই পার্সোনাল ট্যাক্স রেট নিয়ে কোনো সূত্র লেখারই দরকার নেই। পার্সোনাল ট্যাক্স রেট নিয়ে কোনো সূত্র লেখার দরকার নেই, তাহলে হবে টাকা 3,60,000। ব্যাস, এটাই হচ্ছে আমাদের গেইন ফ্রম লিভারেজ। আমাদের খেলা শেষ, 2 নম্বর রিকমেন্ডের জবাব দেওয়া হয়ে গেল। ওনারা আমাদেরকে আর কোনো কোশ্চেন করেনি, এই এতটুকু কোশ্চেনই করেছে। 70 নম্বর অঙ্কে ওনারা খালি এতটুকুই কোশ্চেন করেছে, দেখেছো? স্যার স্ক্রিনশট নিব একটা। এই যে নাও, দেখো আসবে, পুরোটা আসবে। স্যার আসছে। জি স্যার। ওটা 1 নম্বর রিকমেন্ডের জবাব, এটা 2 নম্বর। হ্যাঁ 69 নাম্বারটা মানে কি বলছে ও? স্নেহা 69 নাম্বারের কথাও বলছিল, এখানে তো দেখে মনে হচ্ছে যে আরে 69 নম্বর অঙ্কটা আগে যে ট্রেডিশনাল আমরা একটা মেথড, অঙ্ক ট্রেডিশনাল মেথড। আরে হ্যাঁ। ট্রেডিশনাল মেথড তুমি চেয়ে দেখো। স্যার কস্ট অফ ক্যাপিটাল কেও বের করতে বলছে তো। হ্যাঁ তো যদি ইবিআইটি আছে, প্রথমত ইবিআইটি আছে, দেখো ইবিআইটি আছে। স্যার ইবিআইটি তো নাই। ইবিআইটি না থাকলে যদি কেউ বের করতে বলে তাহলে কি ট্রেডিশনাল মেথড হয় না? বলছিলাম যদি ইবিআইটি না থাকে কিন্তু কেউ বের করতে বলে তাহলে না আমরা ট্রেডিশনাল মেথড বলি। হ্যাঁ এটা আমি বলছিলাম। আর এই অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচারের অঙ্ক করব। হ্যাঁ, আর কেউ বের করতে গেলে এখন আমাকে তাহলে কি করতে হবে? ডব্লিউই কে প্লাস ডব্লিউডি কেডি, তাহলে না কেউ বেরোবে। এটা ট্রেডিশনাল মেথড, সেটাই করবা তুমি এই অঙ্কটা থেকে। কথা বুঝতে পারছো? ওরা ইতিহাসের মতো করছে, আমরা ছকের মতো করবো, টেবিলের মতো করবো।
জি স্যার, ঠিক আছে। পারবে না? জি স্যার, পারবো। আচ্ছা, আমাদের আর কোনো অঙ্ক বাকি আছে নাকি এখানে? দেখো, নাই, বাকি নাই। না স্যার, 72 পর্যন্ত আমি খালি তো বলছিলাম যে হয়ে এক্সারসাইজ আমি দেবো কিনা, তোমরা বলছো প্রয়োজনে, আমরা নতুন চ্যাপ্টারে চলে যাবো। তাহলে আমরা আগামী ক্লাসে তারপরের চ্যাপ্টারটা শুরু করবো। এক্সারসাইজ গুলো তাহলে এখন স্যার, করা দরকার। হ্যাঁ, 72 নাম্বারে ওরা 3 নাম্বার রিকোয়ারমেন্টে বলছে কস্ট অফ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেস। ডেপ্ট ইনটু এখন কস্ট অফ ফিনান্সিয়াল স্ট্রেস, তাই না? আমাদের যে রেটটা দেওয়া আছে প্রশ্নের মধ্যে একদম লাস্টে 4.5% দেওয়া আছে, একদম লাস্টে 4.5%, তাই হ্যাঁ, তো? জি তাহলে স্যার। ডেট ক্যাপিটালের পরিমাণ যেটা আছে তার সঙ্গে 4.75% গুণ দিলে হয়ে যাবে না? আচ্ছা, বুঝতে পারছি স্যার, ঠিক আছে। ওই যে 7 লাখ টাকা যে ডেট ছিল তার সঙ্গে 4.5% গুণ দিলেই হয়ে যাবে না? ফিনান্সিয়াল ডিস্ট্রেস কিছুক্ষণ আগে আমরা শিখছি, বুঝতে পেরেছো? জি স্যার, জি স্যার, তাহলে আমরা আগামী ক্লাসে নতুন চ্যাপ্টার তাহলে শুরু করবো। এক্সারসাইজ জি গুলো স্যার। যদি তোমরা এখন না করো তাহলে আমরা আগামী ক্লাসে নতুন চ্যাপ্টার শুরু করবো। আর যদি তোমরা মনে করো যে না এরকম অঙ্ক তো পারতেছি কিন্তু নতুন এক্সারসাইজের প্যাটার্ন অঙ্ক করতে চাই, তাহলে আমি দাগাই দিব কেউ কোন এক্সারসাইজ করবা। আর তা নাহলে আমরা ক্যাপিটাল স্যার, স্ট্রাকচার আমার ডিসিশনটা নতুন, করবো। 3.2 চ্যাপ্টার ক্যাপিটাল স্ট্রাকচার ডিসিশনটা শুরু করবো। ঠিক আছে স্যার। ক্যাপিটাল স্ট্রাকচার ডিসিশন 3.2। আগামীকালকেই তো মানে আগামীকালকে তো ক্লাস আছে। হ্যাঁ, তাহলে ক্যাপিটাল স্ট্রাকচার ডিসিশনটা শুরু করবো আমরা 3.2। জি স্যার, ঠিক আছে। ঠিক আছে, জি স্যার। তাহলে আমি অনেক এখন আপাতত চ্যাপ্টার স্যার বিদায় নেই। এখানে। জি স্যার। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ স্যার। আসসালামু আলাইকুম।